লন্ডনের নামকরা এক সংস্থার অ্যাক্টিভিস্ট সানাল। তার সংস্থার কাজ হচ্ছে সমাজ থেকে ভূত প্রেত বা আত্মার নামে যেসব কুসংস্কার ছড়িয়ে আছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে সেই সব কুসংস্কার মানুষের মাঝ থেকে দূর করা। কিন্তু হঠাৎ এক রাতে সানাল তার বাসাতেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা শুনে মনে হয় কোনো এক রক্তখেকো পিশাচ খাবার না পেয়ে ছটফট করছে। শব্দটা লক্ষ্য করে বাইরে যেতেই সেই পিশাচ সানালকে তাড়া করে লেকের পানিতে চুবিয়ে মারে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট বোন নিকিতা লন্ডনে ছুটে আসে। পুলিশ নিকিতাকে বলে সানাল নিজেকেই নিজে শেষ করে দিয়েছে। কিন্তু নিকিতা সানালের বাসায় যেতেই বুঝতে পারে এই বাসায় ভয়ানক কিছু একটা আছে। ঘরের চারপাশে ভয়ানক এক পিশাচের ছবি আর কেমন একটা উটকো গন্ধ। শুরু হয় নিকিতার শ্বাসরুদ্ধকর এক তদন্ত, কিন্তু নিকিতা নিজেই ফেসে যায় সেই পিশাচের জালে, যেখান থেকে বের হয়ে আসা অসম্ভব। এমনই ভয়ানক এক পিশাচ, সাইকোলজিক্যাল হরর আর সাসপেন্সে ভরা এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি নিকিতা রয়। রাত তখন বেশ গভীর। লন্ডনে নিজের বাসায় সানাল ভয়ানক কিছু একটা দেখলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক কষ্টে টেবিলের উপর থেকে ইনহেলারটা নিয়ে সানাল মুখের ভিতরে স্প্রে করে দেয়। শ্বাসকষ্ট কিছুটা কমে আসলে টেবিলের উপরে মাথা রেখেই কান্না করতে শুরু করে। বেশ অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে ভয়েস রেকর্ডারে রেকর্ড শুরু করে। সানাল বলে, আজ তৃতীয় দিন, তবে আমার মনে হয় আজই শেষ দিন। ও আসলে ঠিকই বলেছিল, আমি আর খুব বেশি দিন এসব সহ্য করতে পারবো না। সে সব সময় আমার পিছু করছে, হয়তো আমাকে মেরে ফেলবে। হঠাৎ জানালার বাইরে কিছু একটা দেখে সানাল ছিটকে পেছনে সরে যায়। কে ওখানে বলেই সানাল দৌড়ে নিজের ঘরে আসে। সেখানে টেবিলের উপরে কিছু একটা হন্যে হয়ে খুঁজতে থাকে। তখনই তার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে সানাল পেছনে তাকাতেই দেখা যায় দরজার বাইরে বিভৎস চেহারার এক রক্তখেকো রাক্ষস দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা লেজার গান বের করে সানাল দরজার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে। অপরদিকে সেই রাক্ষস দরজায় ভয়ানকভাবে ধাক্কা দিচ্ছে। ভয়ে ভয়ে পেছনে সরতেই দেওয়ালের সাথে ধাক্কা খেলে সানাল পেছনে তাকিয়ে দেখে সেই রাক্ষস তার দিকেই তেড়ে আসছে। তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে সানাল গাড়িতে উঠে পালাতে শুরু করে। কিছু দূর যেতেই সেই রাক্ষসটা গাড়ির উপরে এসে আছড়ে পড়লে সানাল গাড়িটা পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটা গাড়িতে আঘাত করে। এত জোরে আঘাত লাগার ফলে তার মাথা ফেটে যায়। সে কোনো মতে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর আসতেই সেই রাক্ষস সানালের সামনে এসে দাঁড়ায়। জীবন বাঁচাতে সানাল ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। পানির উপরে উঠে আসার চেষ্টা করতেই রাক্ষসটা সানালের পা ধরে নদীর গভীরে নিয়ে যায়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশের টিম নদী থেকে সানালের লাশ উদ্ধার করে। অপরদিকে একটা হলরুমে আধুনিক যুগের কুসংস্কার নিয়ে একটা সেমিনার হচ্ছে। এই সেমিনারে আধুনিক যুগে কুসংস্কারের উপরে বিশ্বাস নিয়ে নিকিতার একটা বই পাবলিশ হয়েছে। নিকিতা লন্ডনের ইন্টারন্যাশনাল ন্যাশনালিস্ট কমিশনের সদস্য, মানে যুক্তিবাদী সংগঠনের মেম্বার। নিকিতার বড় ভাই ডক্টর সানাল এই সংগঠনের প্রতিষ্ঠাতা। নিকিতা সবার উদ্দেশ্যে বলে, আমাদের সংগঠনের কাজ হচ্ছে বর্তমান যুগে মানুষের ভিতর থেকে কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে দূর করা। আর এর উপরে আমি যে বইটা লিখেছি সেই বইটা লেখার পেছনে আমার ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। অনুষ্ঠান শেষে বাসায় এসে নিকিতা তার ভাইকে কল দিলে ফোন বন্ধ পেয়ে একটা ভয়েস মেসেজ পাঠায়। তখনই তার ফোনে টিনা নামের একটা মেয়ে কল করে সানালের মৃত্যুর খবর দেয়। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে নিকিতা কান্নায় ভেঙে পড়ে। নিকিতা তাড়াতাড়ি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। ভাইয়ের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে করতে নিকিতা সানালের শেষকৃত্য অনুষ্ঠানে আসে। ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে নিকিতার মনে পড়ে যায় সানাল তাকে বলেছিল পৃথিবীতে এখনো এমন অনেক ঘটনা ঘটে যা দেখে মানুষের মনে হয় এটা কোনো সুপার ন্যাচারাল ঘটনা। এর আগেও এমন সব ঘটনার কারণগুলো সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করা হয়েছে, আর যে ঘটনার কারণগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা পাওয়া যায়নি সেগুলো খুব তাড়াতাড়ি বিজ্ঞানের হাতে ধরা দিবে। নিকিতাকে অঝরে কান্না করতে দেখে
দেখে তাদের ফ্যামিলি ফ্রেন্ড জলি এসে নিকিতাকে সান্ত্বনা দেয়। শেষকৃত্য শেষ হলে দেখে জলি লাইভে এসে তার ফ্যানদের উদ্দেশ্যে বলছে, আপনারা হয়তো জানেন আমার বন্ধু সানাল মারা গেছে। তখনই নিকিতা জলিকে এসে বলে, আমি ভাইয়ের বাসায় থাকতে পারবো না, ওখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তুমি আমাকে থাকার জন্য একটা হোটেলের ব্যবস্থা করে দাও। পথে যাওয়ার সময় জলি নিকিতাকে বলে, এখানে থাকার সময় তোমার যদি কিছু দরকার হয় অবশ্যই আমাকে বলবে। নিকিতা জিজ্ঞেস করে, আমি কি তোমার উপরে বিশ্বাস রাখতে পারি? জলি বলে, সেটা তোমার উপরে নির্ভর করছে। আসলে নিকিতা আর জলি কয়েক বছর আগে রিলেশনে ছিল, দুজনের মাঝে মতের অমিলের কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। নিকিতা জলিকে বলে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? জলি নিকিতাকে নিয়ে সেই ব্রিজের উপরে আসে যেখানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। লেকের পানির দিকে তাকাতেই সানালের ডুবে যাওয়া দৃশ্য মনে করতেই নিকিতা বেশ ঘাবড়ে যায়। তখনই জলি এসে বলে, কৃষ্ণান মেসেজ দিয়ে তার সাথে দেখা করতে বলেছে। নিকিতা তার ভাইয়ের সংগঠনে আসলে কৃষ্ণান বলে, আমি পোস্টমর্টম রিপোর্ট দেখেছি, সন্দেহ করার মতো কিছুই নেই, পানিতে ডুবেই সানালের মৃত্যু হয়েছে, কয়েকদিনের মধ্যেই কেসটা বন্ধ হয়ে যাবে। নিকিতা বলে, কয়েকদিন আগেই আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, কোনো বিষয়ে সমস্যা হলে সে আমাকে অবশ্যই বলতো। সানাল বর্তমানে কোন কেস নিয়ে কাজ করছিল জানতে চাইলে টিনা বলে, অমরদেব নামের একজন গুরুজি তাকে নিয়ে কাজ করছিল, তার ট্রুথ ফেইথ ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে। সানাল কয়েক মাস ধরে এই ফাউন্ডেশনের ব্যাপারে রিসার্চ করছিল। টিনা নিকিতাকে বলে, সানাল এই কেসের ব্যাপারে আমার সাথে তেমন কিছুই শেয়ার করেনি, কিন্তু আমি এটা জানতে পারি সানাল তার একজন ইনফর্মার অমরদেবের আশ্রমে পাঠিয়েছিল, কিন্তু সেই মেয়েটা কে তা আমি জানি না। অপরদিকে দেখা যায় ট্রুথ ফেইথ ফাউন্ডেশনের মেম্বার আর ভক্তরা অমরদেবের জয়গান করছে। অমরদেব তার ভক্তদের উদ্দেশ্যে বলে, বর্তমান সমাজে এখন আর কেউ আধ্যাত্মিকতায় বিশ্বাস করতে চায় না, সবাই এখন সায়েন্টিফিক ব্যাখ্যা চায়, কিন্তু এটা মানতে চায় না যে সবকিছুর সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। সমাজের সেই সব মানুষগুলো সুপারন্যাচারাল অস্তিত্ব মানতে চায় না, তাদের মানা বা না মানায় আমাদের বিশ্বাসের কখনোই কোনো কমতি হবে না। এদিকে নিকিতা সানালের টেবিলের ড্রয়ারের কাগজে আঁকা বেশ কিছু অদ্ভুত ছবি দেখতে পায়। ছবিগুলোর ব্যাপারে জানতে চাইলে সবাই চুপচাপ বসে থাকে। টিনা সামিরকে বলে, নিকিতাকে সবকিছু বলে দাও, ওর সব জানার দরকার আছে। সামির বলে, এই ছবিগুলো সানাল নিজেই এঁকেছিল, আমাদের মনে হয় এই ছবিগুলোর সাথে সানালের মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক আছে। সানালের ভয়েস রেকর্ডারটা চালু করে বলে, এটা আমরা ওর বাসায় পেয়েছি। সানাল তার রেকর্ডিং এ বলে, মাত্র 3 দিন হয়েছে, সে আমাকে মানা করেছিল কিন্তু আমি তাকে পাত্তা দিইনি, কিন্তু এখন আমি সব বুঝতে পারছি, সত্য থেকে আমি কতটা দূরে ছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, যত তদন্ত করেছি সব বন্ধ করে দিব। আমি সবাইকে বলতে চাই, আসলে সুপারন্যাচারাল বলে এই পৃথিবীতে এখনো কিছু আছে। আমার সব ধারণা এতদিন ভুল ছিল, আসলে আমার সংগঠনের কোনো মূল্যই নেই। আমি চাই না নিকিতা এই মিথ্যার পেছনে ছুটে বেড়াক, আমি সবসময় চাইতাম এই পৃথিবীর অজানা সত্যগুলো নিকিতা খুঁজে বের করুক, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওকে মিথ্যার পেছনে পাঠিয়েছিলাম। নিকিতা কৃষ্ণানকে বলে, ভাই কার সাথে কথা বলছিল, সে সময় রুমে আর কে ছিল? কৃষ্ণান বলে, এটাই তো রহস্য, কিন্তু সেই রহস্য সমাধান করেই বা কি হবে? সানাল তো আর আমাদের মাঝে ফিরে আসবে না। নিকিতা বলে, কিন্তু আমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটা আমার জানার দরকার। আমার মনে হচ্ছে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে ট্রুথ ফেইথ ফাউন্ডেশনের হাত আছে। ভাইয়ের অসম্পূর্ণ তদন্ত আমি শেষ করব, আপনারা কে কে আমার সাথে থাকবেন? শুধুমাত্র জলি ছাড়া আর কেউই হাত উঠায় না। সংগঠনের এক লোক বলে, আমরা সবাই কোনো না কোনো ভাবে তোমার পাশে থাকবো, তবে সরাসরি অমরদেবের সাথে যোগাযোগ করতে পারবো না, সে আসলে অনেক পাওয়ারফুল একজন মানুষ। টিনা বলে, আমার মনে হয় তোমার এই সব থেকে দূরে থাকা উচিত, কখনো কখনো আমরা যা সত্য মনে করি সেটা মিথ্যাই প্রমাণিত হয়। নিকিতা বলে, আমরা এই সংগঠন বানিয়েছিলাম ভণ্ড বাবা আর তাদের সংগঠনের মুখোশ ফাঁস করার জন্য, কিন্তু আপনারা এত সহজেই হাল ছেড়ে দিয়েছেন। কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে নিকিতা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। জলি জিজ্ঞেস করে, এবার কি করবে? নিকিতা বলে, থানায় গিয়ে এই কেসের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। পুলিশ অফিসার নিকিতাকে বলে, আপনি কোনো জার্নালিস্ট অথবা কোনো ডিটেকটিভ না, তাহলে আমি কেন আপনাকে কেসের কোনো তথ্য শেয়ার করব? নিকিতা বলে, সানাল আমার বড় ভাই, আর আমি আমার ভাইয়ের খুনিদের সম্পর্কে জানতে চাই। ইন্সপেক্টর রবার্ট বলে, দেখো এটা কোনো খুনের কেস না, তোমার ভাই আত্মহত্যা করেছে। নিকিতা বলে, আপনারা কি সেই রাতে কোনো ফুটেজ পেয়েছেন? কিন্তু
পাশের অফিসারটা নিকিতাকে বলে, আমরা আপনাকে এই কেসের সম্পর্কে কোনো ডিটেইলস শেয়ার করতে পারবো না। থানা থেকে ফিরে আসার সময় নিকিতা জলিকে বলে, আমার আগে থেকে সন্দেহ ছিল আমার ভাই নিজেকে শেষ করেনি। সে যদি নিজেকে শেষ করবেই তাহলে গাড়িটা ব্রিজের উপরে রেখে নদীতে ঝাঁপ দিতে পারতো। গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করার কি দরকার ছিল? কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। নিকিতা সানালের রেকর্ডারটা চালু করে একটা রেকর্ডিং অন করে শুনতে পায়। সানাল বলছে, অমরদেব আমার সামনেই আত্মা ভর করা একটা মহিলাকে সুস্থ করে তোলে। আমার চোখের সামনে হলেও আমি এসব নিজেই বিশ্বাস করতে পারছি না। সে আমাকে বলেছে আমার কাছে নাকি আর মাত্র 3 দিন সময় আছে, এরপর আমি মারা যাব। যদি আমি নিজেকে বাঁচাতে চাই তাহলে তার কথা আমাকে মানতে হবে। কিন্তু আমি শুধু সত্যের উপরে বিশ্বাস করি। আর আজ প্রথম দিন। তবে মজার বিষয় হচ্ছে অমরদেব আজ থেকে 3 দিন পর আমার আত্মার শান্তির জন্য একটা পূজার আয়োজন করেছে। সে এই পূজার আয়োজনের কথা পেপারেও পাবলিশ করেছে। নিকিতা দ্বিতীয় দিনের রেকর্ড প্লে করে। সানালের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে বেশ ঘাবড়ে আছে আর তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। সানাল বলছে, আজ দ্বিতীয় দিন। সারা রাত আমার মনে হচ্ছিল আমার ঘরের আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আমার উপরে নজর রাখছে। নিকিতা রেকর্ডিংটা অফ করে দিয়ে জলিকে বলে, বাসায় চলো। নিকিতা জলিকে সাথে নিয়ে সানালের বাসায় আসে। নিচের ড্রয়িং রুমটা বেশ সাজানো গোছানোই আছে। নিকিতা সানালের ল্যাপটপটা ওপেন করে। অপরদিকে জলি সানালের বেডরুম এসে দেখে ঘরটা এমন ভাবে তছনছ করা যেন কোনো সুনামি হয়েছিল। টেবিলের উপরে একটা কাগজে অদ্ভুত কিছু লেখা। পাশের দেওয়ালে ভয়ানক কিছু ক্রিয়েচারদের ছবি আঁকা। তাদের মাঝে সেদিন রাতের সেই রাক্ষসটার মুখের ছবি অনেক বড় করে আঁকা আছে। জলির ডাক শুনে নিকিতা বেশ তাড়াহুড়া করে সানালের রুমে আসে। দেওয়ালে আঁকা বিভৎস ছবিগুলো দেখে নিকিতা অবাক হয়ে সেগুলোর দিকে তাকিয়ে থাকে। জলি নিকিতার হাতে টেবিলের উপরে পাওয়া কাগজটা দিয়ে বলে, এটা টেবিলে পেয়েছি। ঘর থেকে বেরিয়ে আসার সময় নিকিতা জলিকে বলে, আমি সানালের ল্যাপটপে ফ্রিয়া নামের একটা মেয়ের ইমেল পেয়েছি। ফ্রিয়া ভাইয়ের কাছে একটা কুরিয়ার পাঠিয়েছিল, কিন্তু ভাই সেটা রিসিভ করতে যায়নি। হয়তো রিসিভ করার সুযোগটাই পায়নি। সেই কুরিয়ারটা আমাদেরকে নিয়ে আসতে হবে। জলি বলে, আজকে সব কুরিয়ার সার্ভিস অফ হয়ে গেছে, আমরা কাল সকালে যাব। নিকিতা বাইরে দাঁড়িয়ে ভাইয়ের কথা মনে করে কান্না করতে থাকে। তখনই দেখা যায় কেউ একজন দূর থেকে নিকিতার উপরে নজর রাখছে। সানালের বাসা থেকে বেরিয়ে জলি নিকিতাকে একটা হোটেলের সামনে নামিয়ে দেয়। জলিকে বিদায় দিয়ে নিকিতা হোটেলের রিসিপশনে রুম বুক করতে আসলে রিসিপশনিস্ট অ্যারন রুম বুক করে বলে, আমাদের হোটেলে মরিস নামের একটা বিড়াল আছে, হঠাৎ তাকে কোথাও দেখলে ঘাবড়ে যাবেন না। নিকিতা তার রুমের সামনে আসতেই দেখে মরিস সেখানেই দাঁড়িয়ে আছে। মরিসের গায়ে হাত বুলিয়ে নিকিতা তার রুমে আসে। ফ্রেশ হয়ে সানালের ব্যাগ থেকে তার সব জিনিস এক এক করে বের করতে থাকে। হঠাৎ তার নজর আটকে যায় তার ভাইয়ের রেকর্ডারে। রেকর্ডিং অন করতেই শোনে সানাল কাঁপা কাঁপা গলায় বলছে, আমার খবরই মনে হয় ধরা পড়ে গেছে। না তার কোনো মেসেজ পেয়েছি আর না কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছি। তাহলে কি অমরদেব তাকেও? কথা শেষ করার আগেই কাঁপতে কাঁপতে বলে, আমার খুব ঠান্ডা লাগছে। সারা ঘর আজব সব ড্রয়িং এ ভরা, সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। তার মধ্যে সানাল বসে কাঁপতে কাঁপতে রেকর্ডিং করছে। সানাল বলে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ আছে, আমার উপরে কেউ সব সময় নজর রাখছে। আর তার সাথে এই বিদঘুটে একটা শব্দ সবসময় আমার কানে বাজছে। মনে হচ্ছে কেউ জোরে জোরে দেওয়ালে আঁচড় দিচ্ছে। আজ তৃতীয় দিন। ওই অমরদেব ঠিকই বলেছিল বলেই অসহায়ের মতো কান্না করে দেয়। সানালের মধ্যে লড়াই করার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। কান্না করতে করতে বলে, আমি আর সহ্য করতে পারছি না। ও আমার পিছু করছে, আমার জীবন ঝুঁকিতে আছে। হঠাৎ সামনে কাচের দিকে তাকাতেই সেই ছায়া দেখে সানাল ভয়ে ছিটকে সরে যায়। সানাল চিৎকার করে কাঁপতে কাঁপতে বলে, এটা কি? যেটাই হোক না কেন এ আমাকে মেরে ফেলবে। সানালের এই রেকর্ডিং শুনে নিকিতা ভয়ে কেঁপে ওঠে। মরিসকে বাইরে বের করে দিয়ে ল্যাপটপে অমরদেবের বিষয়ে সার্চ করতেই অমরদেব এবং তার ট্রুথ ফাউন্ডেশনের সম্পর্কে জানতে পারে। সাথে সাথে জলিকে কল দিয়ে বলে, কাল সকাল 7টায় আমাকে নিতে আসবে। আমাদের অমরদেবের ট্রুথ ফেইথ ফাউন্ডেশনে যেতে হবে। সকালে জলি আর নিকিতা ফাউন্ডেশনে এসে দেখে
সব ভক্তরা অমরদেবের জয়গান করতে ব্যস্ত। অমরদেবের কাছে হুইল চেয়ারে বসা এক রোগী এসে বলে সে আবারও আগের মতো হাঁটতে চায়। অমরদেব বলে চোখ বুজে কল্পনা করো তুমি কোনো সমুদ্রের তীরে হাঁটছো। জলি অমরদেবের ভিডিও করতে গেলে নিকিতা তাকে থামিয়ে বিরক্ত হয়ে চুপ করতে বলে। তাদের কথা অমরের কানে আসতেই সে নিকিতার দিকে কেমন অদ্ভুত নজরে তাকায়। হুইল চেয়ারে ছেলেটা বলে দয়া করে আমার পা ঠিক করে দিন। অমর বলে আমি পা ঠিক করার কে? তোমার কি মনে হয় যে আমার কাছে অদ্ভুত কোনো শক্তি আছে? আসল শক্তি তো তোমার মধ্যে আছে, তবে একজন তোমার পা আটকে রেখেছে আর তুমিও ভালো করে জানো সে কে। এবার সত্যি করে বলো তুমি কি লুকাচ্ছ? ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে সেদিন আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম, আমার সাথে আমার বান্ধবীও ছিল। সে আমাকে বারবার স্পিড কমাতে বলছিল, আমি তবুও জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে সে মারা যায়। অমর হঠাৎ উঠে গিয়ে বলে এখানেই সে দাঁড়িয়ে আছে তাই না? ছেলেটা চোখ বড় বড় করে তাকিয়ে ভাবে অমর এসব কিভাবে জানলো। অমর বলে আসো তোমার বান্ধবীর কাছে ক্ষমা চেয়ে নাও। হুইল চেয়ার এগিয়ে নিয়ে আসলে ছেলেটা কান্না করতে করতে অমরের হাত ধরে দাঁড়িয়ে তার বান্ধবীর আত্মার কাছে ক্ষমা চায়। এমন এক পঙ্গু লোককে এভাবে নিজের পায়ে দাঁড়াতে দেখে নিকিতা অবিশ্বাসের চোখে বলে নিশ্চয়ই এটা ওই লোকের কোনো ভণ্ডামি। সবাই অমরের জয়গান করতে থাকলে নিকিতা জলিকে নিয়ে বের হয়ে যায়। অমর তাদের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। সেখান থেকে বের হয়ে নিকিতা জলিকে বলে এই ছেলেটা নিশ্চয়ই অমরদেবের সাজানো কোনো অ্যাক্টর। জলি বলে তুমি কিছু না জেনে এভাবে বলতে পারো না। নিকিতা বলে শোনো পৃথিবীর সব রোগ যদি এত সহজে ঠিক করা যেত তাহলে মেডিকেল সায়েন্সের কি দরকার ছিল? আচমকা অমরদেবের আশ্রমের এক মহিলা এসে বলে নিকিতা রয় আর জলি হান্স আপনাদের দুইজনকে অমরদেব ডাকছে। জলি অবাক হয়ে জিজ্ঞেস করে এরা আমাদের নাম জানলো কিভাবে? নিকিতা বলে হয়তো তাদেরকেও আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছে। এই যুগে এসব কোনো ব্যাপারই না। দুইজন সেই মহিলার সাথে সিকিউরিটি চেকে আসলে সিকিউরিটি গার্ড বলে অমরদেবের লোক লুকা বলে আপনাদের জিনিসপত্র সেলফোন সব এখানে রেখে যেতে হবে, যাওয়ার সময় আবার সব ফিরে পাবেন। নিকিতা আর জলি তাদের সবকিছু সেখানে জমা দিয়ে ভিতরে আসতেই অমরদেব বলে মানুষের এই জীবন তো একটা মায়া, একদিন সবাইকেই মাটির সাথে মিশে যেতে হবে। নিকিতা এসব কথায় পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে আপনি ওই ছেলেকে কিভাবে সুস্থ করলেন? অমর হাসতে হাসতে বলে আমাদের সবার সামনেই তো অর্ধেক সত্য থাকে, পরিপূর্ণ সত্য খোঁজার কাজটাই তো আমাদেরকে করতে হবে তাই না? যাই হোক, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। তবে আপনার রাগটা কিসের? সত্যি খুঁজে পাননি তাই, নাকি কুনাল কেন সুস্থ হয়ে গেল সেই জন্য? নিকিতা উল্টা জিজ্ঞেস করে আপনিই বলুন আমার রাগের কারণ, আপনি নাকি অন্তরের কথাও বুঝতে পারেন। অমর হাসতে হাসতে বলে আমি কিছুই জানি না, বরং আমাকে জানানো হয়। যেমন আপনাদের মতো IRC কে বলা হয় সত্যকে খুঁজতে, কে ভালো কে খারাপ সেটা খুঁজতে। জলি এসব শুনে অবাক হলেও নিকিতা রেগে তার দিকে তাকায়। অমর জিজ্ঞেস করে তা বলেন আমার বিষয়ে কি সত্য জানতে পারলেন? নিকিতা তার চোখে চোখ রেখে বলে আপনার মধ্যে আমি আমার ভাই সানাল রয়ের খুনিকে দেখতে পাচ্ছি। আপনি সানালকে অভিশাপ দিয়েছিলেন তাই না, যে সে নাকি 3 দিনের মধ্যেই মারা যাবে, আর সে ঠিক 3 দিনেই মারা যায়। অমর হাসতে হাসতে জিজ্ঞেস করে তুমি কি এসব অভিশাপে বিশ্বাস করো নাকি? তোমার বইতে তো লেখা তুমি এসবে বিশ্বাস করো না। নিকিতা এবার হাসতে হাসতে বলে ভালোই রিসার্চ করে এসেছেন, তা আপনি থেকে সোজা তুমিতে নেমে আসেন কেন? মনে হচ্ছে আমি আপনার কোনো দুর্বলতায় আঘাত করে ফেলেছি। অমরের হাসি মাখা মুখে রাগ স্পষ্ট ফুটে ওঠে। অমর রেগে বলে খুনের মতো একটা বাজে এক পাপের দোষ চাপাচ্ছ, তাই সাবধান কিন্তু। তোমার ভাই যে রাস্তায় গিয়েছিল তুমিও সেই রাস্তায় গিয়ে সব হারিও না। নিকিতা রেগে বলে আমার যা হারানোর তা আমি হারিয়ে ফেলেছি, তাই এসব নিয়ে আমার কোনো ভয় নেই। তবে আপনি সাবধান থেকেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার সত্য সবার সামনে আনবো। অমর টিটকারির হাসি দিয়ে বলে অত সময় তোমার কাছে নেই, মাত্র 3 দিন, তারপর তোমার ভাইয়ের মতো পাগল হয়ে তোমাকেও মরতে হবে। বলেই সেখান থেকে চলে যায়। বাইরে এসে জলি অস্থির হয়ে পায়চারি করতে করতে বলে অমর দেবকে হুমকি দেওয়ার কি দরকার ছিল? তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, তার ফলোয়ার আছে, তোমার কি আছে? যদি এখন তোমার কিছু হয়ে যায় চলো এখনই তার কাছে যে ক্ষমা চাবে। নিকিতা বিরক্ত হয়ে বলে এই জন্যই আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, কারণ তুমি একটা ভীতু। এসব বাদ দাও, এটুকু বলো যে তুমি আমার সাথে এখনো আছো নাকি? জলি বলে হ্যাঁ, অন্তত এটা তো বলতে পারবো যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে ছিলাম। নিকিতা বলে আমি শুধু আমার ভাইয়ের মৃত্যুর সত্যটা বের করতে চাই। এখন চলো কুরিয়ার থেকে ভাইয়ের প্যাকেজ নিতে হবে। নিকিতা কুরিয়ারে এসে প্যাকেজ চাইলে রিসিপশনে
রিকোয়েস্ট বলে সানাল ছাড়া সেটা অন্য কাউকে দেওয়া সম্ভব না। হঠাৎ মেয়েটার নজর পড়ে জলির উপরে। সেও আবার জলির এক ফ্যান। জলি বুঝে যায় এই মেয়েটিকে পটালেই সে প্যাকেজটা নিতে পারবে। তাই নিকিতা বের হয়ে গেলে জলি মেয়েটার সাথে কয়টা সেলফি তুলে তাকে পটিয়ে সেই প্যাকেজ নিয়ে চলে আসে। দুজন প্যাকেজ নিয়ে গাড়িতে উঠতেই দেখা যায় কালো ক্যাপ পরা একজন কালো গাড়িতে করে তাদেরকে ফলো করছে। একটা ক্যাফেতে এসে প্যাকেজ খুলতেই দেখা যায় একটা অদ্ভুত রকমের চামড়ার বই। বইয়ের প্রতিটা পাতায় অদ্ভুত কিছু পেইন্টিং আর কোডের মতো কিছু লেখা। কয়েকটা পাতা উল্টাতেই এক পাতায় এক পিশাচের মতো কিছু একটা ছবি দেখে নিকিতা হতবাক হয়ে বলে, এমন একটা ড্রয়িং তো শাওনের দেওয়ালে আঁকা দেখেছিলাম। কুরিয়ারের সেন্টারের জায়গায় ফ্রেয়ার নাম আর ঠিকানা দেওয়া আছে। জলি জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই ফ্রেয়াই শাওনের ইনফর্মার? নিকিতা বলে, হ্যাঁ, এখানে যেহেতু ঠিকানা দেওয়া আছে চলো আমরা ওর সাথে দেখা করে আসি। সাথে সাথে দুইজন সেই ঠিকানা ফলো করে শহর থেকে দূরে বনের রাস্তায় আসে। তবে সেই কালো গাড়িকে তার পেছনে আর দেখা যায় না। বেশ খানিকটা আসার পরে সামনের রাস্তায় কার দিয়ে বন্ধ দেখে দুজন এবার হাঁটার সিদ্ধান্ত নেয়। তবে জলির কেন যেন জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, তাই সে ফিরে যেতে বলে। কিন্তু নিকিতা এসবে পাত্তাই দেয় না। ঝোপঝাড়ে ঘেরা কাঠের দরজা খুলে আসতেই দেখা যায় বড় একটা বাসা। আশপাশটা স্তব্ধ। জলি তার ফ্যানদেরকে এই ভৌতিক বাসা দেখানোর জন্য ক্যামেরা অন করতেই নিকিতা রেগে তাকে মোবাইলটা বন্ধ করতে বলে। ধীরে ধীরে কাচের দরজার কাছে এসে ফ্রিয়াকে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই পাওয়া যায় না। ব্যাগ ডোরে আসতেই দেখে দরজা খোলা। দুজনে ভিতরে আসতেই মেঝেতে একটা ফটো ফ্রেম উল্টে পড়া দেখে সেটা উঠিয়ে দেখে নিকিতা বলে, এটাই মনে হয় ফ্রেয়া। ছবিটা রেখে একটু এগোতেই দুজনেরই বাজে একটা গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। দেখা যায় সেই ফটো ফ্রেমে কোকড়া চুলের একটা মেয়ের ছবি। নিকিতা উপরে এই গন্ধের উৎস খুঁজতে যায় আর জলি যায় নিচে। নিকিতা একটা রুমে এসে দেখে দেওয়ালে তার ভাইয়ের রুমের মতোই আজব সব লেখা ভরা। তাড়াতাড়ি ক্যামেরা বের করে ছবি তুলতে থাকে। এদিকে ব্লগার জলি আবারও ব্লগিং শুরু করতেই একটা কাচের জার তার ধাক্কায় পড়ে যায়। নিকিতা দৌড়ে তাকে দেখতে আসতে গেলেই জানালা থেকে কিছু একটা দেখে নিকিতা অবাক হয়ে তাকায়। দেখা যায় ফ্রেয়া মাটিতে বসে কি যেন করছে। দুইজন জলদি বাইরে এসে তার কাছে আসতেই দেখে একটা কুকুর মরে পড়ে আছে। পাশেই ফ্রেয়া বসে মাটি খুঁজছে। আসলে তারা এতক্ষণ যে পচা গন্ধ পাচ্ছিল সেটা এই মরা কুকুর থেকেই ছড়াচ্ছিল। তাদের শব্দ পেয়ে ফ্রেয়ার তাকাতেই দেখা যায় ফ্রেয়ার অবস্থা খুবই জঘন্য হয়ে আছে। হাত কালো হয়ে আছে, চুল উস্কো খুস্কো আর মুখে কাটা ছেঁড়া দাগ, চাকুতে রক্ত লেগে আছে। নিকিতা ফ্রেয়ার নাম ধরে ডাকতেই ফ্রেয়া কান্না করতে করতে বলে, অশোক। হঠাৎই চিৎকার করে অশোকের নাম নিয়ে দৌড় দেয়। নিকিতাও তার পিছু পিছু যায়। ফ্রেয়া পাগলের মতো চিৎকার করতে করতে জঙ্গলের দিকে দৌড় দেয়। নিকিতা আর জলি তাকে কয়েকবার ডাকলেও সে শোনে না। জঙ্গলের ঠিক মাঝে এসে ফ্রেয়া হঠাৎ থমকে যায়। ভয় নিকিতার দিকে চাকু দিয়ে তাক করলে জলি নিকিতার সামনে চলে আসে। নিকিতা ফ্রেয়াকে থামানোর জন্য বলে, আমি শাওনের বোন, আমরা আইআরসি থেকে এসেছি, আমরা শুধু তোমার সাথে কথা বলতে চাই। ফ্রেয়া তবুও চিৎকার করতে করতে তাদের উপরে চাকু দিয়ে হামলা করতে চায়। নিকিতা পেছন থেকে ফ্রেয়াকে ধরে মাটিতে ফেলে বলে, দয়া করে শান্ত হও, আমাদেরকে কথা বলতে দাও। ফ্রেয়া হঠাৎ পেছনে তাকিয়ে কি যেন দেখে চোখ বড় বড় করে ফেলে। নিকিতা আর জলি সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। কিছু বুঝে ওঠার আগেই ফ্রেয়া গলায় চাকু চালিয়ে দেয়। ফিনকে দিয়ে রক্ত বের হতেই ফ্রেয়া মাটিতে পড়ে যায়। নিকিতা তাকে সাহায্য করতে গেলে জলি তাকে কোনো রকমের টেনে নিয়ে গাড়িতে ওঠায়। রাতে হোটেলের সামনে এসে দুইজনই যেন একদম শকড হয়ে থাকে। জলি রেগে বলে, তুমি কি বুঝতে পারছো আমরা কিসের মধ্যে জড়িয়ে গেছি? প্রথমে সানাল মারা গেল, এরপর ফ্রেয়া, তারপর কে, তুমি নাকি আমি? আমি এসবের মধ্যে আর থাকতে পারবো না বলেই রেগে গাড়ি নিয়ে চলে যায়। নিকিতার খুব খারাপ লাগে, তবুও কি বা করার, তাকে তো সানালের মৃত্যুর সত্যটা বের করতেই হবে। রুমে এসে সেই বই নিয়ে বসে। কয়েক পাতা উল্টালেও কিছুই বুঝতে পারে না। বইটার দুই পাশে উল্টে পাল্টে দেখতেই হঠাৎ লক্ষ্য করে বইয়ের পেছনের ডিজাইনের মধ্যে কি যেন আছে। চাকু দিয়ে বের করে আনতেই দেখা যায় একটা ছোট মেমোরি কার্ড। নিকিতা দ্রুত সেই কার্ড ওপেন করতে কিছু ভিডিও পায়। একটা ভিডিও অন করতেই দেখে ফ্রেয়া অমরদেবের আশ্রমের সেবিকার সাজে বসা। ফ্রেয়া আসলে অমরদেবের উপরে নজর রাখতে ওই আশ্রমে গিয়েছিল। ফ্রেয়া বলে, তোমার কথা মতো আমি স্পাই ক্যাম লাগিয়ে অমরদেবের উপর নজর রাখছি। লোকটাকে দেখে ভালোই মনে হচ্ছিল, তবে দিন দিন এদের সম্পর্কে যত জানছি মনে হচ্ছে এরা কোনো একটা কাল্ট চালাচ্ছে। ক্যামেরার সামনে আচমকা একটা রোগী চিৎকার করে উঠলে নিকিতা কেঁপে ওঠে। অমর তার মুখে
মুখে কি যেন দিতেই সে একদম ঠান্ডা হয়ে যায়। ফ্রেয়া রাতের অন্ধকারে আশ্রমের বেসমেন্টে আসে, যেখানে চারপাশটা বেশ সাজানো, যেন এখানে কোনো বিশেষ পূজা হয়। ফ্রেয়া এই বই দেখিয়ে বলে, সবাই বলে এটাই নাকি অমরদেবের আধ্যাত্মিক শক্তির উৎস। কাচের বোতলে সবুজ একটা পানিও দেখা যায়। হঠাৎ কে যেন আশায় ফ্রেয়া তাড়াহুড়ায় বইটা রাখতে যায়। নিকিতা আচমকা কিসের যেন শব্দ শুনে ভিডিও বন্ধ করে দরজার দিকে তাকায়। বেশ কৌতূহলী হয়ে দরজার বামে তাকাতেই পিছনে কে যেন ধীরে ধীরে সরে যায়। নিকিতা দরজা খোলা রেখেই সিঁড়ির কাছে আসলে কাউকেই দেখা যায় না। নিকিতা রুমে এসে রেডি হয়ে বের হওয়ার সময় জলিকে অটোমেটিক মেসেজ পাঠিয়ে বলে, আমি জানি তুমি আসবে না, তবুও তোমাকে জানিয়ে যাচ্ছি যদি তোমার আসার মন চায় তাই। আমি এখন ফ্রেয়ার বাসায় যাচ্ছি, ওখানেই আমার সব প্রশ্নের উত্তর আছে। আর এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বলেই ট্যাক্সি নিয়ে ফ্রেয়ার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর রাতে একা একাই জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে ফ্রেয়ার বাসার দিকে এগোতে থাকে। আচমকা জোরে এক অশরীরী শব্দ পেয়ে ভয়ে কেঁপে পেছনে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। হাঁটতে হাঁটতে ফ্রেয়ার বাসায় এসে উপরের সেই ঘরটায় আসে। ভালো করে লক্ষ্য করলে দেখে দেওয়ালে কিছু সংখ্যা লেখা। জলদি সেগুলো ছবি তুলে নেয়। হঠাৎ মেঝেতে আলো ফেলতে দেখে সেখানে অনেক রক্ত, পাশে সাদা চক ছড়িয়ে ছিটিয়ে আছে। নিকিতার চোখের সামনে ভেসে ওঠে ভয়ানক এক দৃশ্য। সেই কুকুরটাকে ফ্রেয়া এই রুমের মাঝে এনে চাকু দিয়ে নৃশংসভাবে কোপাচ্ছে। হঠাৎ তার কি যেন মনে পড়তেই দৌড়ে সেখানে আসে, যেখানে ফ্রেয়া সকালে বসে মাটি খোঁচাচ্ছিল। দ্রুত পাশে পড়ে থাকা কাস্তে দিয়ে কিছুটা মাটি খুঁড়তেই শক্ত কিছু একটা পেয়ে জলদি সেটা তুলে নেয়। দেখা যায় সেই কাঠের বোতল। বোতলটা খাপ খুলতেই একটা সবুজ কেমিক্যালের কাচের শিশি বের হয়ে আসে। তখনই পেছনে আবারও কোনো অশরীরী গোঙানোর আওয়াজ পেতেই নিকিতা দ্রুত সেই বোতল ব্যাগে নিয়ে নেয়। আবারও ফ্রেয়ার বাসায় ঢোকে। বাইরে থেকে কিসের যেন শব্দ আসছে, তাই বেশ কৌতূহল বশত ধীরে ধীরে টর্চ নিয়ে কাচের দরজার দিকে এগোতে থাকে। কিন্তু মাঝপথে হঠাৎই টর্চটা কেঁপে কেঁপে বন্ধ হয়ে যায়। নিকিতা টর্চ রেখেই কাচের দরজা থেকে বাইরে তাকাতেই এমন কিছু দেখে যা সে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। অদ্ভুত কালো পোশাকের একটা কিছু শ্রেয়ার লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বিভৎস এই দৃশ্য দেখে নিকিতা ভয়ে ছিটকে সরে যেতে গেলে তার পায়ে ধাক্কা লেগে একটা ছাতা পড়ে যায়। জোরে শব্দ হওয়ায় সেই অশরীরী নিকিতার দিকে তার বিভৎস রক্তমাখা চিকন চিকন দাঁত বের করে হুঙ্কার দেয়। ভয়ানক এই দৃশ্য দেখে নিকিতা প্রচন্ড ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে জঙ্গলের পথে প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু হঠাৎই গাছের গুড়িতে বেঁধে পড়ে যায়। পেছনে তাকাতেই দেখে সেই কালো বিশাল দেহী পৈশাচিক দানব তার দিকেই হেঁটে আসছে। নিকিতা কোনো রকমে উঠে দৌড়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। সেই বিভৎস দানব আচমকা তার উপরে লাফিয়ে আক্রমণ করতে গেলে নিকিতা একটা খাদের মধ্যে পড়ে যায়। কোনো রকমে সেখান থেকে উঠে প্রাণপণে ছুটতে ছুটতে রাস্তায় আসতেই একটা গাড়ির সামনে এসে পড়ে। নিকিতাকে এমন অবস্থায় দেখে জলি হতবাক হয়ে তাকিয়ে থাকে। নিকিতা দ্রুত গাড়িতে উঠে বলে, তুই আগে এখান থেকে বের হ। জলি জোরে গাড়ি টান দেয়। পথে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? নিকিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি ওই বিভৎস দানবকে দেখেছি। গাড়ি সেই জঙ্গল রেখে বেশ দূরে চলে আসলেও নিকিতা ভয়ে ভয়ে পেছনে দেখতে থাকে, যেন সেই দানব এখনো তার পিছু করছে। জলি কোনো রকমে তাকে শান্ত করে চোখ বুঝতে বলে। কিছুক্ষণ পর হোটেলে আসলে নিকিতা তখনও স্তব্ধ হয়ে আছে দেখে জলি তাকে ডাক দেয়। নিকিতা তার রুমে এসে বসতেই জলি জিজ্ঞেস করে, ওখানে কি হয়েছিল? তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমার বোঝা উচিত যে তুমি চাইলেই যখন তখন একা কোথাও যেতে পারো না। নিকিতা বলে, আমি আসলে কিছুই জানি না, আর সবকিছুর জন্য সরি, তবে আজ রাতটা এখানেই থাকো। জলি বুঝে যায় নিকিতার সাথে খুব খারাপ কিছু হয়েছে, না হলে সে এত সহজে ভেঙে পড়ার মানুষ না। পরের দিন সকালে ফ্রেশ হতে আয়নার সামনে আসতেই গতকাল রাতের সেই দানবের বিভৎস চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। নিজেকে সামনে চলে আসে শাহালের অফিসে। সবাইকে সেই সবুজ কেমিক্যালের বোতল দেখিয়ে বলে, এটা আমি ফ্রেয়ার বাসার পেছনের আঙিনায় পেয়েছি। অমরদেব এই কেমিক্যাল ব্যবহার করেই মানুষকে তার বশে নিয়ে নেয়, আর আমার বিশ্বাস এটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, যা দিলে মানুষ আজব আজব জিনিস কল্পনা করে। আর আমার ধারণা অনুযায়ী যদি এটা সাইকোট্রপিক সাবস্টেন্স হয় তাহলে এতে ইলায়াস রিজেন নামক লিকুইড মিক্স করলে এই লিকুইডের রং বদলে যাবে। কিন্তু ইলায়াস রিজেন দেওয়ার পরও কেমিক্যালের রং পরিবর্তন হয়নি দেখে নিকিতা নিজেই নিজের
চোখকে বিশ্বাস করতে পারে না। সবাই উল্টা তাকে বলে, তুমি বিশ্বাস করছো না কেন যে এটা কোনো সাধারণ কেস না, তাই এই কেসের তদন্ত বন্ধ করো আর সব ভুলে যাও। নিকিতা রেগে বলে, আমি কিভাবে সব ভুলে যাব? সানাল আমার ভাই ছিল। হঠাৎ দরজায় টোকার শব্দ শুনে সবাই চুপ হয়ে যায়। জলি দরজা খুলতে দেখে ডিটেকটিভ রবার্ট এসেছে। রবার্ট বলে, আমাদের একটা কেসের তদন্তে আপনাদের নাম এসেছে, তাই আপনাদের কিছু জিজ্ঞেস করতে এসেছি। নিকিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের কেস? রবার্ট বলে, কিছুক্ষণ আগে জঙ্গলে ফ্রেয়া নামক একজনের লাশ পাওয়া গেছে। কিছু লোক বলল তারা নাকি গতকাল একটা লোক আর এক মহিলাকে সেখানে যেতে দেখেছে। কৃষ্ণান বলে, আপনার কাছে কি কোনো ওয়ারেন্ট আছে? রবার্ট বলে, আমি চাইলে ওয়ারেন্ট নিয়ে আসতে পারি, তবে আমার মনে হয় বিষয়টা গরম চায়ের সাথে মিটে গেলে বেশি সম্মানজনক হবে। নিকিতা আর জলি রাজি হয়ে যায়। রবার্ট তাদের দুজনকে গাড়িতে করে রওনা দেয়। পথে জলি লক্ষ্য করে রবার্ট থানার পথ রেখে এসে অন্য পথে যাচ্ছে। জলি রেগে জিজ্ঞেস করে, আপনি আমাদেরকে থানায় না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? রবার্ট রেগে বলে, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। রবার্ট আসলে তাদেরকে নিয়ে এসেছে অমর দেবের আশ্রমে। ভিতরে হল রুমে এসে রবার্ট এই দুজনকে রেখে অমর দেবকে প্রণাম করে চলে যায়। অমর বলে, রবার্ট একজন সৎ অফিসার, তাই তাকে আমার খুব ভালো লাগে। নিকিতা টিটকারি করে বলে, হ্যাঁ, সৎ অফিসার বলেই তো আমাদেরকে থানায় না নিয়ে এখানে এনেছে। অমর বলে, রবার্ট আমার ভক্ত, আমাকে অনেক মানে। নিকিতা রেগে বলে, আমরা তো আপনার ভক্ত না, তাহলে আমাদেরকে কেন নিয়ে এসেছেন? অমর বলে, আসলে ফ্রেয়ার মৃত্যুর খবর শুনে আমার খুব খারাপ লাগলো। তখনই অমরের এক লোক সেই বই নিয়ে আসলে নিকিতা অবাক হয়ে যায়, কারণ এই বই তো তার কাছে ছিল। জলি তাকে কোন রকমের শান্ত করলে অমর বলে, ফ্রেয়া আমার আশ্রমে সেবার জন্য বেশ অনেকদিন ছিল, হঠাৎ তার কি হয়ে যায় কে জানে, এই বইটা চুরি করে পালিয়ে যায়। আমার কাছে চাইলেই তো ওকে বইটা দিয়ে দিতাম, চুরির কি দরকার ছিল? নিকিতা উল্টা বলে, আমিও তো তাই ভাবছি, আপনি চাইলে বই চুরির জন্য পুলিশে কমপ্লেন করতে পারতেন, কিন্তু তা না করে আবারও কেন চুরি করলেন? নিকিতার তেজ এখনো কমেনি দেখে অমরে প্রচুর রাগ হলেও নিজেকে শান্ত রেখে বলে, আসলে মানুষ রাগে অন্ধ হয়ে গেলে তাকে আর কিছুই বোঝানো সম্ভব না। ফ্রেয়ার কেসের তদন্তে আপনাদের দুজনের নাম এসেছে, তাই আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। নিকিতা রেগে বলে, আমরা যখন কিছু করিনি তাহলে আপনি আমাদেরকে কি সাহায্য করবেন? আপনার বিষয়ে সার্চ করতে গিয়ে জানলাম ছোট্ট একটা শহর থেকে উঠে এসেছেন। এখন প্রশ্ন হলো, সাধারণ এক মানুষ হয়ে রাতারাতি গুরুজি সেজে পুরো সাম্রাজ্য বানিয়ে বসে আছেন, খুঁজতে গেলে তো না জানি আরো কি কি রহস্য বেরিয়ে আসবে। অমর এবার প্রচুর রেগে বলে, আপনার এমন বদমেজাজ আর অহংকারী স্বভাবের কারণেই এই অভিশাপ আপনার পিছু ছাড়বে না। নিকিতাও মুখের উপরে জবাব দিয়ে বলে, আপনার সব ফালতু অভিশাপ আমার কিছুই করতে পারবে না। অমর টিটকারির হাসি দিয়ে পেছনের ওয়ালমেট দেখিয়ে বলে, ওই শয়তান এখনো আপনার পেছনেই আছে। নিকিতা মনোযোগ দিয়ে ওয়ালমেটটা দেখতেই দেখে গতকাল সে যে দানবকে দেখেছে সেই দানবের মতোই এক চেহারা ছবিতে বসানো। দ্রুত জলিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বেশ ক্লান্ত হওয়ায় গাড়ির মাঝে একটু চোখ বুঝতেই দেখে অন্ধকার এক রুমে সানালকে এক লোক বেঁধে রেখেছে। সানাল নিকিতার কাছে চিৎকার করে সাহায্য চাচ্ছে, কিন্তু সেই লোকটা অন্ধকারের মাঝে থেকেই সানালের গলা চেপে ধরতেই সানালের মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। নিকিতা চিৎকার করে সানালকে ডাকতেই তার ঘুম ভেঙে যায়। জলি তার এই অবস্থা দেখে বেশ অবাক হয়ে যায়। নিকিতা প্রচুর রেগে হোটেলের রিসেপশনে এসে চিৎকার করে জিজ্ঞেস করে, আমার অনুপস্থিতিতে কেউ কিভাবে আমার রুমে ঢুকে আমার বই চুরি করে? অ্যারন বলে, আপনি যাওয়ার পর ক্লিনিং স্টাফ ছাড়া আর কেউ আপনার রুমে যায়নি। আপনি রুমে গিয়ে খুঁজে দেখেন কি কি মিসিং হয়েছে, এরপর আপনি চাইলে আমরা পুলিশে খবর দিব। নিকিতা জলিকে নিয়ে দ্রুত রুমে এসে সব খুঁজতে থাকে। আগে ফ্রিজ চেক করে দেখে যে সেই কেমিক্যালটা আছে কিনা। কেমিক্যাল জায়গার মতো আছে দেখে দ্রুত কফির প্যাকেটের বাক্স থেকে ফ্রেয়ার সেই মেমোরি কার্ড বের করে ভিডিও অন করে। দেওয়ালে আজব সেই নম্বরগুলো ছবি আর একটা ভিডিওতে ফ্রেয়া দেওয়ালে আঁকানো ভয়ানক দানবের ছবি দেখিয়ে বলে, এই দানবের হাতেই আমাদের সবার প্রাণ যাবে। জলি ভয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। নিকিতা টিনাকে কল দিয়ে বলে, আমি তোমাকে কিছু নম্বরের ছবি আর একটা ভিডিও পাঠাবো, একটু চেক করে দেখো তো কোনো ক্লু বের করতে পারো কিনা। টিনা বলে, ঠিক আছে। রাতে নিকিতা আর জলি টিনার উত্তরের অপেক্ষা করছে। নিকিতা তখন মরিসের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। টিনা কল দিয়ে বলে, নম্বরগুলো মেলালে একটা পরিত্যক্ত বিল্ডিং এর কোঅর্ডিনেট বের হয়, তবে সেখানে এখন আর কেউ যায় না। আর তুমি যে ভিডিও দিয়েছো এটা কি সারালের সেই ইনফরমারের? নিকিতা বলে, হ্যাঁ। টিনা বলে, আমার তো এবার তোমাকে নিয়ে সত্যি অনেক ভয় করছে, তুমি সাবধানে থেকো। জলিকে নিয়ে নিকিতা চলে আসে সেই পরিত্যক্ত বিল্ডিং এ। ধীরে ধীরে বিল্ডিং এ ঢুকে টর্চ টেলে কিছুটা এগোতেই দেখে একটা জায়গায় সেই সবুজ কেমিক্যালের বোতলের ছড়াছড়ি। কিছু বোতল আস্ত আছে আর কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিকিতা বলে, আমার মনে হয় দুইজনের দুই দিকে গিয়ে খোঁজা উচিত। 30 মিনিট পর আমরা
বাইরে দেখা করব। জলি কিছুটা এগিয়ে নিকিতাকে বলে সাবধানে থেকো। নিকি মাথা নাড়িয়ে একটা রুমে ঢুকে পড়ে আর জলি আর এক রুমে চলে আসে। কিছুটা এগোতেই জোরে কিছু একটা শব্দ শুনে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। নিকিতা চলে আসে বিশাল এক হল রুমে, যার চারিপাশ অন্ধকার। জলি একটা মই পেয়ে উপরে উঠে যায়। নিকিতা হল পেরিয়ে একটু সামনে আসতেই একটা দরজা খুলতেই দেখে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, তাই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। জলি উপরের একটা রুমে এসে ছোট্ট একটা কাঁচের জানালা দেখে উকি দিয়ে কি যেন দেখে সেখান থেকে চলে আসে। নিকিতা সিঁড়ি থেকে নামতেই একটা রুমের মতো দেখে এগোতে থাকে। হঠাৎ তার পায়ে কিছু একটা লাগতেই সেখানে আলো মারতেই দেখে একটা কঙ্কাল পড়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে আরেকদিকে আলো মারতেই দেখে আর একটা লাশ। ভালো করে তাকালে দেখা যায় পুরো রুমের মেঝেতে লাশে ভরে আছে। কোনায় একটা অর্ধগলিত লাশ। সেই দানবটা চিবিয়ে চিবিয়ে লাশটা খাচ্ছে। ভয়ানক এই দৃশ্য দেখে নিকিতা চিৎকার করতে থাকলে সেই দানব রক্তমাখা মুখ তুলে তার দিকে তাকিয়ে হুঙ্কার দেয়। ভয়ে নিকিতার সিঁড়ি বেয়ে উঠে গিয়েও পিছলে পড়ে যায়। কোনো মতে উঠে সিঁড়ি বেয়ে উপরে এসে দৌড়ে সেই হল রুমে আসে। একটু আগে যেই হল রুম পুরো অন্ধকার ছিল, সেখানে এখন শত শত মোম জ্বলছে। নিকিতা ভয়ে সেই হল রুম থেকে বের হতে গেলে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেই দানবের হুঙ্কার ধীরে ধীরে তার দিকেই আসছে। নিকিতা ভয়ে এক দরজা থেকে আরেক দরজায় গিয়ে ধাক্কা মারে। কোনো উপায় না পেয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। দানবটা আলমারি পার হয়ে চলে গেলে নিকিতা ভয়ে চিৎকার করতে করতে রুমের আরেক দরজা থেকে বের হয়ে চলে আসে আরেক রুমে। পেছনে সেই বিভৎস দানব তখনও জোরে জোরে হুঙ্কার দিচ্ছে। নিকিতা সেই রুমে এসে হন্যে হয়ে ছুটতে থাকে। পুরোনো কিছু পর্দা পার হয়ে একটা রুমে এসে নিজেকে বন্দি বানিয়ে নেয়। তখনই সেই দানব দরজার বাইরে থেকে হুঙ্কার দিতে থাকে। নিকিতা ভয়ে কাঁপছে। হঠাৎ কি মনে করে দরজার কাছে যেতেই সেই দানব দেয়াল ভেঙে তার বিভৎস হাত বাড়িয়ে দেয়। নিকিতা ভয়ে সেই রুম থেকে বের হয়ে আলোতে আসতেই সেই দানব দেয়াল থেকে হাত বাড়িয়ে নিকিতার ঘাড়ে একটা আঁচড় বসিয়ে দেয়। সেখান থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। নিকিতা বহু কষ্টে হেঁটে এগোতে গেলেই সেখানেই পড়ে যায়। আলোর নিচে তখনও সেই দানব দাঁড়িয়ে আছে। নিকিতার চোখ বুঝতেই যাবে তখনই দূর থেকে জলির ডাক শোনে। জলি এসে দেখে নিকিতার গলা কেটে রক্ত বের হচ্ছে। সাথে সাথেই নিকিতা হুঁশ হারিয়ে চোখ বুজে নেয়। বিভৎস এই অশরীর সাথে পেরে ওঠা অসম্ভব। তাই পরের দিন সকাল হতেই জলি দৌড়ে অমরদেবের কাছে এসে ক্ষমা চেয়ে বলে, আমাদেরকে দয়া করে বাঁচান। অমরদেব জলির কাঁধে হাত রেখে বলে, আপনি নিশ্চিন্তে থাকেন, শয়তান কখনো কোনো নির্দোষের ক্ষতি করে না। তবে নিকিতা আমার শক্তির অপমান করে নিজের কবর নিজেই খুঁড়েছে। জলি অমরের পা ধরে কাকুতি মিনতি করে বলে, নিকিতার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে ওকে মাফ করে দেন। নিকিতার গলায় ব্যান্ডেজ, তার তখনও ঠিকমতো হুঁশ আসেনি, তার জান প্রায় যায় যায় অবস্থা। অমর তাকে দেখে বলে, নিকিতার সময় প্রায় শেষ, আমার পক্ষে আর কিছুই সম্ভব না। জলি বলে, আপনি একবার বলেন, আমি সব করতে রাজি। অমর বলে, একটাই উপায় আছে, আপনাকে কোনো জীবন্ত প্রাণীর বলিদান দিতে হবে, তাহলেই কেবল ওই শয়তানের খিদা মিটবে। নিকিতা অমরের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আচমকাই উঠে একটা ছোট চাকু তার গলায় ধরে। জলি পাশ থেকে বলে, বোকামি করো না। নিকিতা চিৎকার করে অমরকে জিজ্ঞেস করে, বল আমার সাথে তুই কি করেছিস? অমর টিটকারিয়ে হাসি দিয়ে বলে, এত ভাবার কি আছে, পারলে মেরে ফেলো, ও তোমাকে এটাই বলছে তাই না? তবে মনে রেখো, আমাকে মারলেও আমার ভক্তরা কমবে না, আর তোমার এই অভিশাপও দূর হবে না। তবে এমন হতে পারে যে আমি মারা যাওয়ার পর আমার ভক্তরা আমাকে অমর বানিয়ে দিবে। আমি আরো সম্মান পাবো, কারণ আমার উপর ওদের যে বিশ্বাস আছে তা তোমার মতো নাস্তিকরা শেষ করতে পারবে না। নিকিতার প্রচুর কষ্ট হয়, তবুও সে অমরকে মারতে পারে না। রাগে চাকু সরিয়ে নিতেই অমরের লোকেরা নিকিতা আর জলিকে ধরে নিয়ে এসে ঘাট ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেয়। নিকিতা প্রচুর রেগে জলিকে ধাক্কা মেরে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? তুমি প্রতিবার আমাকে এখানে কেন নিয়ে আসো? তোমার সাথে অমরদেবের কোনো চুক্তি হয়েছে নাকি? জলি বলে, তুমি ওই বিল্ডিং এ বেহুশ হয়ে পড়েছিলে, আমি আর কি করতাম? তোমাকে মরার জন্য ফেলে আসতাম? নিকিতা রেগে চিৎকার করে বলে, তোমার কি মনে হয় ওই লোক আমাকে ঠিক করতে পারবে? জলি বলে, আমি তোমাকে আরো একবার হারাতে পারবো না। এই কেসে তুমি এতটাই জড়িয়ে গেছো যে তুমি যে কি করছো নিজেও জানো না, একদম পাগল হয়ে গেছো। আর তোমার কি মনে হয় এসব করলে সানাল ফিরে আসবে? নিকির এবার এত রাগ হয় যে জলিকে কোষে এক চড় দিয়ে সেখান থেকে চলে আসে। রাতে নিকি হতাশ আর ক্লান্ত হয়ে তার রুমে ফিরে আসে। তার পিছু পিছু মরিসও রুমে ঢুকে নিকিতার পায়ের কাছে বসে থাকে। তখনই ফোনে নোটিফিকেশনের আওয়াজ পেয়ে ওপেন করতেই দেখে মেমোরিতে তার ভাই আর তার আগের ছবি দেখাচ্ছে। সানালের কথা মনে পড়তেই নিকিতা কান্না করে দেয়। এত দূর এসেও সে কিছুই করতে পারলো না। এসব
ভাবতে ভাবতেই মরিসের দিকে নজর পড়তেই তার মনে পড়ে যায় যে অমর বলেছিল এই অভিশাপ থেকে বাঁচতে তাকে কোনো জীবন্ত প্রাণীর বলিদান দিতে হবে। তাই সে আচমকাই মরিসের গলা চেপে তাকে মারার চেষ্টা করে। মরিসের ছটফটানি দেখে নিকিতার খুব কষ্ট হচ্ছে, তবুও সে মরিসকে ছাড়ে না। কিন্তু হঠাৎই নিজের সাথে আর যুদ্ধ করতে না পেরে মরিসকে ছেড়ে দিতেই সে দৌড়ে পালায়। নিকিতার খুব খারাপ লাগছে, তাই টেবিল থেকে পানি নিতে গেলে তার ধাক্কায় ইলায়াস রিজেন্টের বোতলটা পড়ে যায়। সাথে সাথেই নিকিতার ব্যাগের রং পরিবর্তন হয়ে বেগুনি হয়ে যায়। তবে সেটা দেখার আগে নিকিতা বেহুশ হয়ে যায়। তার মানে কি সেই সাইকোট্রপিক সাবস্টেন্স আসলে নিকিতার ব্যাগে লাগানো? জলি তখন মন খারাপ করে বারে বসে আছে। হঠাৎ কি মনে হতেই ফোনের গ্যালারি ওপেন করতেই সেদিন ফ্রেয়ার বাসায় করা ভিডিওগুলো দেখতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে যখন তারা ফ্রেয়ার বাসায় ঢুকছিল তখন গেটে কেউ একজন দাঁড়িয়ে তাদের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর ফ্রিয়াকে দেখে সে যখন ভিডিও করছিল তখন ফ্রিয়া বারবার অশোক নামের কি একটা বলছিল। জলে সেই শব্দটা ডিকশনারিতে সার্চ করতেই দেখে এটা এক ধরনের ড্রাগ। কিছু একটা আঁচ করে জলি দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন অমরদেব তার ভক্তদের উদ্দেশ্যে প্রবচন দেয় যে এই দুনিয়ার অর্থ সম্পদ সবই মায়া, যতই পাওয়া যায় ততই চাহিদা কমে না। আচমকা জলি আর টিনা নিকিতাকে টানতে টানতে সেখানে নিয়ে আসে। জলি চিৎকার করে বলে, দয়া করে নিকিতাকে মাফ করে দিন, আমাদের সাহায্য করুন, শেষবারের মতো ওকে মাফ করুন, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। অমরের প্রচুর রাগ হয়, সে তো কোনোভাবেই সাহায্য করবে না, কিন্তু এত ভক্তের সামনে নাও বলতে পারছে না। নিকিতার এত বাজে অবস্থা দেখে সব ভক্তরা অমরকে সাহায্য করতে অনুরোধ করে। আর উপায় না পেয়ে অমর বলে, আপনারা না বললেও আমি সাহায্য করতাম, ওকে জলদি ভেতরে নিয়ে আসো। জলি আর টিনা নিকিতাকে কোন রকমের টেনে ভেতরে নিয়ে এসে বসালে নিকিতা মাথা ঝুঁকিয়ে বসে থাকে। অমর বলে, শয়তানকে একবার যখন দেখেই ফেলেছো তখন সমর্পণ তো করাই লাগবে, তোমাকে আমার শক্তিতে বিশ্বাস করতেই হবে। নিকিতা হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলে, আমি মানছি। সাথে সাথে অমর পাশের পাত্র থেকে পানি তুলে তাকে দিতেই যাবে, তখনই নিকিতা রূপ বদলে রাগী চোখে তাকিয়ে তার চোখের চোখ রেখে বলে, আমি মানছি আমার ভাই সানাল ঠিক ছিল, আর তুই একটা ভণ্ড, তুই তোর ভক্তদেরকে ধোকা দিয়ে বিজনেস করছিস। যখনই সানাল আর নিকিতার মতো মানুষ তোর মুখোশ সবার সামনে উন্মোচন করার চেষ্টা করে তুই তাদের সাথে কি করিস আমি সেটাও জানি, আর এটাও জানি তোর বাকি জীবন তুই জেলে কাটাবি। তোর সত্য এখন আমি জেনে গেছি, আসলে তুই একটা প্ল্যান থেকে সাইকোট্রপিক হ্যালুসিনেটরি ড্রাগ বানিয়েছিস। এরপর মানুষকে শয়তানের ছবি বারবার দেখিয়ে মানুষের মনে তার ভ্রম তৈরি করিস। এরপর সবাই সেই বিভৎস শয়তানকে কল্পনা করতে থাকে, আর সেই শয়তান থেকে পিছু ছাড়ানোর জন্য এই মানুষগুলো দিশে হারিয়ে নিজেকে শেষ করে দেয়, যেমন আমার ভাই সানাল করেছিল। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন খুব চালাকি করে ওই সাইকোটিক ড্রাগ আমার ব্যাগে লাগিয়ে দিয়েছিলেন। সেদিন লুকা নিকিতার ব্যাগ আর মোবাইল নেওয়ার বাহানায় সেই ব্যাগে এবং ব্যাগে রাখা সব জিনিসে সাইকোটিক ড্রাগ মিশিয়ে দেয়। নিকিতা বলে, তাই আমি যখনই আমার কোনো জিনিস ধরতাম তখন সেই ড্রাগের ইফেক্ট আমার উপর আরো বেড়ে যেত। সেদিন আমি নিজের আঘাত পেলেও হ্যালুসিনেট করে মনে করেছিলাম যে আমাকে ওই শয়তান আক্রমণ করেছে। তবে ফ্রেয়া এসব জানতো যে তুমি এই ড্রাগের সাথে একটা অ্যান্টিডোটও বানিয়েছিলে, আর সেটা ছিল ওই বইয়ের সাথে রাখা কাঠের বাক্সে, যেটা ফ্রেয়া তার বাসার আঙিনায় পুঁতে রেখেছিল। জলি বলে, যখন নিকিতা বলল এই সাধু বাবার ব্যবসার আগে আপনি বোটানিস্ট ছিলেন, মানে গাছপালার বিশেষজ্ঞ, তখনই আমি দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলি। গত রাতে নিকিতা রুমে এসে তাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে জলি দ্রুত ফ্রিজ থেকে সেই অ্যান্টিডট বের করে নিকিতাকে খাইয়ে দেয়। নিকিতা অমরকে বলে, সবাই এখন জেনে গেছে তুমি কিসের জাদুতে মানুষকে ঠিক করছিলে আর তাদের খুনও করছিলে। অমর এসব শুনে ভয় পাবে কি, উল্টা শয়তানের মতো হেসে বলে, ভালোই রিসার্চ করে এসেছো, তা এবার তোমার ভাইয়ের বিষয়েও একটু জেনে নাও। তোমার ভাই সানাল আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল, তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা এখন তোমাকে সরিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাই আমার লোক লুকা সানালের অ্যাজমার ইনহেলারে ওই সাইকোটিক ড্রাগ ভরে দেয়, ব্যাস কাজ হয়ে যায়। আর ফ্রেয়া তার বিষয়ে তো আমি আগে থেকেই জানতাম যে সে সানালের গুপ্তচর। ফ্রেয়া ওই বুক অফ ডার্কনেস কে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, তাই আমরা ইচ্ছা করে ওই বই তার হাতের কাছে রাখি, আর সেই বইতেই আমরা ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম। তাই যখন যখন সে ওই বইকে স্পর্শ করত ততই সে নিজের মৃত্যুর কাছাকাছি যেত। তা অনেক কষ্ট তো করলে, তবে তোমার কি মনে হয় যে আমার ভক্তরা তোমাকে এত সহজে বিশ্বাস করবে? উল্টা তোমাকে সুস্থ দেখে তাদের বিশ্বাস আরো বেড়ে যাবে। নিকিতা বলে, এখানেই তো তুমি ভুলটা করলে, কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে, আর জলি তোর শয়তানের আস্তানা খুঁজে বের করেছে।
মানে তোর ড্রাগ ল্যাব পেয়ে গেছে, যেখানে তুই সেই প্লান্ট চাষ করিস আর তোর লোকেরা সেই গাছ ব্যবহার করে ড্রাগ আর কিওর দুটাই বানাচ্ছে। জলি আসলে সেদিন কাছে জানালা থেকে দেখেছিল কিছু লোক লুকিয়ে লুকিয়ে ড্রাগ বানাচ্ছে। এসব শুনে অমরের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। নিকিতা বলে, পুলিশ হয়তো এতক্ষণে লোকেশনে পৌঁছেও গেছে। তবে এর থেকেও মজার কথা কি জানো? টিনা এগিয়ে এসে তার ফোন দেখিয়ে বলে, আপনার নেটওয়ার্ক আপনার মতোই চতুর। আমরা এখানে আসার পর থেকেই জলির চ্যানেল থেকে লাইভে ছিলাম, তাই আপনি এতক্ষণ যা যা বলেছেন সবাই সব শুনে ফেলেছে। জলি তখনই তার চশমা খুলে তার দিকে উল্টা করে বলে, আপনারা তো দেখলেনই মানুষকে ধোকা দেওয়া অমর দেব কিভাবে আমাদের জালে ফেসে গেল। বলেই চশমাটা আবারও পরে বলে, এটা নতুন টেকনোলজি, বুঝেছেন? একদম 4K রেজুলেশন। আপনার আর আমার ফ্যানরা সব দেখছে আর শুনেও নিয়েছে। এই দেখেন কমেন্টে আপনার জন্য কতগুলো জুতা পাঠিয়েছে। অমর এসব দেখতেই শোনা যায় বাইরে সব ভক্তরা স্টেজ ভেঙে চুরমার করছে। নিকিতা জিজ্ঞেস করে, তা এবার কোন অভিশাপ না কোন ড্রাগ দিয়ে এদেরকে শান্ত করবেন? অমর কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা দরজা ভেঙে ভেতরে এসে তাকে টেনে নিয়ে বাইরে নিয়ে মারতে থাকে। নিকি আর জলি হিরোর মতো ভাব নিয়ে বের হয়ে আসে। কয়েকদিন পরে নিকিতা জলিকে বলে, তোমাকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখবো নাকি? জলি বেচারা এবার চিন্তায় পড়ে যায়। ফোনে হঠাৎ একটা ছবি দেখিয়ে বলে, এই দেখো মুম্বাইতে নতুন এক সাধু এসেছে, একবার গিয়ে দেখবে নাকি? নিকি বলে, ভাই সবসময় বলতো যে সত্য আর মিথ্যার তফাৎ জানে না, সে হয়ে যায় অন্যের ভাবনা চিন্তার গোলাম। তাই চলো এবার একে শায়েস্তা করে আসি। নিকি এবার নেমে পড়ে তার পরবর্তী মিশনে, যেটা হবে মুম্বাইতে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।